টাকার এসছে। তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে যদি টাকা পায় তো বলতাম যে ঠিক আছে ভাই, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো। বলছি দাদা, আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ত অবস্থা হচ্ছে দুটো নদী, দামোদর ও অজয়। তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে, বালি যেভাবে চলছে, পরিবেশ খুব বিপন্ন। কি বলবেন? এটা নতুন কিছু নয়। পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ বিপন্ন, তার পরিবেশ। মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে। তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে পারে। কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা। একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে। কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়, এরও প্রতিকার হবে। যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। যদি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন? ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন? দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, উনি ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো। তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন। টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে গেছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোনদিন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন। তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না, বাইরের বহিরাগতদের চাইছে। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক না। টাকার দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেতেই। দিলীপ ঘোষ মুখ খোলা মানেই বিতর্ক। কিন্তু আমি একটা কথা বলবো যে দিলীপ ঘোষ কিন্তু খেলাটা পুরো ঘুরিয়ে দিলেন। একটা একটা সিক্সার, পুরো খেলা কিন্তু ঘুরে গেল। কেন? এই যে দিলীপ ঘোষের মন্তব্যটা শুরু হলো, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেখুন তৃণমূল কংগ্রেসের একদম উপরতলা থেকে নিচুতলা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে। দিলীপ ঘোষ কেন এই কথা বলেছেন, কুকথা, কমিশনে যাচ্ছে, তাকে ব্যান করা উচিত, সমস্ত কিছু হলো। কিন্তু এতে আখেরের লাভটা কার হলো? আখেরের লাভটা হলো দিলীপ ঘোষের, আখেরের লাভটা হলো বিজেপির। কিভাবে? অবশ্যই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এবারে বিজেপি দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নিয়ে এসছে এবং সেখানে আসার পরই তিনি আজকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানেই বেশ কিছু বিস্ফোরক তিনি কথাবার্তা বলেছেন একদম নিজস্ব ঢঙে। এবং শেষ যে জায়গাটা ছিল সেটা নিঃসন্দেহে অবজেকশনের জায়গা রয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে অবজেকশন দিচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দিলীপবাবু তো এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু এরকম তিনি কন্ট্রোভার্সিয়াল অনেক কথাবার্তা বলেছেন। তো এবারে তার একে কেন্দ্রে বদল হয়েছে। অনেকেই বলছেন যে মেদিনীপুর থেকে সরানোর পিছনে একটা রাজনৈতিক কৌশল অবশ্যই রয়েছে। সেখানকার কুর্মীদের উদ্দেশ্যে তিনি একসময় কিছু বার্তা দিয়েছিলেন, সেটার ফলে তিনি মেদিনীপুরে থাকলে পুরো ওই অঞ্চলের যে কুর্মী ভোটটা আছে সেটা বিজেপির এগেনস্টে চলে যেতে পারত এবং সেই জায়গায় ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই সেফগার্ড করতে তাকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে চলে আসা হয়েছে। কিন্তু সেখানে আসার পরও তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য করলেন। তার পিছনে কারণটা কি? দিলীপবাবু কি রাজনীতি বোঝেন না, নাকি এই ধরনের কথাবার্তা বলছেন তিনি কেন? তার শিক্ষা দীক্ষার কোনো ব্যাপার রয়েছে? আমি বলবো, দিলীপবাবু যাদের বিরুদ্ধে রাজনীতিটা করছেন না, তিনি তাদেরকে খুব ভালো করে হাড়ে হাড়ে চিনে গেছেন এবং সেই জন্য তিনি যে কথাবার্তাগুলো বলেন, তিনি আলটপকা কথা বলেন না। তিনি নিঃসন্দেহে ভাবনা চিন্তা করে সেই কথাটা বলেন। এখন দেখুন, এক নম্বর কথা, দিলীপবাবু যে মুহূর্তে এই কথাটা বললেন সেই মুহূর্তে তৃণমূলের একদম নিচুতলা থেকে শুরু করে উপরতলা সবাই হেই হই 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 রই 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 করে নেমে পড়লো। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা চলতে শুরু করলো এবং তার ফলে
দিলীপ বাবুকে যে মেদিনীপুর থেকে সরানো হয়েছে, দুর্গাপুরে নিয়ে আসা হয়েছে এবং যে প্রচারটা করা হচ্ছিল যে সেখানে থাকলে তিনি হেরে যেতেন, সেখান থেকে তিনি পালিয়ে এসেছেন, সেই সমস্ত কিছু কিন্তু চাপা পড়ে গেল, সমস্ত নেগেটিভ চাপা পড়ে গেল। এই নেগেটিভটা এতখানি হাই হলো, অন্যান্য যে নেগেটিভ পয়েন্ট ছিল সেগুলো কিন্তু ভেসে চলে গেল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এতদিন তৃণমূল কংগ্রেসের যে হাওয়া খুব একটা ভালো নয় সেটা বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষাতেই স্পষ্ট হয়ে যাচ্ছিল, এবং সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন অন্য ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছিল। সেখানে দিলীপবাবু এই অ্যাটাকটা করাতে তৃণমূল কংগ্রেস কিন্তু ওই পয়েন্টগুলো থেকে পুরোপুরি সরে চলে এলো। তারা এখন দিলীপবাবুর মুখ খোলা এই নিয়েই শুধু আলোচনা করতে শুরু করেছে। ফলে সেই যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেইগুলো কিন্তু আর এখন আপাতত হচ্ছে না। 3 নম্বর যে পয়েন্টটা হলো, যেটা তার দলও বেনিফিটেড হয়ে গেল, এতদিন মোটামুটি আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল শুভেন্দু অধিকারী, এবং সন্দেশখালী কাণ্ডের পর থেকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই দুজনই কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল, এবং সেই জায়গা থেকে তাদেরকে বিভিন্নভাবে জব্দ করার চেষ্টা করা হচ্ছিল। সেই জায়গায় কিন্তু তৃতীয় ফোর্স হিসেবে এবার দিলীপ ঘোষ চলে এলেন। অর্থাৎ তৃণমূলের যে অ্যাটাকিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু ক্রমশ ডিভাইড হয়ে যাচ্ছে। চতুর্থত যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট হলো সেটা হচ্ছে যে দিলীপবাবু এই কথাটা যখনই বললেন, সংবাদ মাধ্যমে চর্চা হচ্ছে, তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, কে বলেছে রে? আরে দিলীপ ঘোষ, আছে ওই মেদিনীপুরের লোকটা? না ও আর এখন মেদিনীপুরে নেই, এখন আমাদের দুর্গাপুরে চলে এসছে। আরে বাবা, সেই দুর্গাপুরে আবার নিয়ে এলো একে। এই যে কথাটা হলো, অর্থাৎ তার যে কেন্দ্রটা বদল হয়েছে, তিনি যে বর্ধমান দুর্গাপুরে এসেছেন এবং দাপটের সঙ্গে এসছেন, সেই জায়গাটাও কিন্তু ফোকাস হতে শুরু করলো। ফলে এই যে দিলীপবাবুর কথা বলাটা শুরু হলো, এই জায়গা থেকে কিন্তু খেলাটা ঘুরছে। এবার তার থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ হতে শুরু করলো, এই যে অ্যাটাকিং মেজাজে তিনি শুরু করলেন, অর্থাৎ আমি তোমাদের দলের যে সর্বোচ্চ জায়গায় রয়েছে দলনেত্রী, তাকেই তোয়াক্কা করি না, তাকেই পাত্তা দিই না, তোমাদের প্রার্থীকে। এই যে ইমপ্রেশনটা, এটা কিন্তু ভোটারদের মধ্যেও ছড়াতে শুরু করবে যে ডাকাবুক ওই লোকটাকে পেয়েছি। এবং একটা কোথাও মাঝখানে গিয়ে একটা তৈরি হয়েছিল না, যে তার কথাতে কন্ট্রোভার্সি হচ্ছে, তাকে কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে থাকতে বলছে, তাকে টিকিট দেওয়া হবে না, তিনি দলের মধ্যে কোণঠাসা হয়ে গেছে, সব ছড়িটায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ঘোরাচ্ছেন, দিলীপ ঘোষকে এখন আর নাকি বঙ্গ বিজেপি পৌঁছে না। এই যে জায়গাগুলো আছে সেই সমস্ত কিছু কিন্তু হটে গেল। এই একটা অ্যাগ্রেশনই কিন্তু সেই সমস্ত কিছু সরে গেল। আবারও বলছি, দিলীপবাবু যেটা করেছেন সেটা ঠিক না ভুল সেই বিচার কিন্তু আমি করতে বসিনি। তার এই বক্তব্য সঠিক কি সঠিক নয় সেই নিয়ে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল কংগ্রেস। নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটার মধ্যে দেখবেন এবং তার মধ্যে খারাপ কিছু পেলে দিলীপবাবুকে শাস্তি দেবেন, খারাপ কিছু না পেলে ইগনোর করবেন। আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না এবং যাওয়াটা উচিত নয়, কিন্তু আমি বলছি এর রাজনৈতিক পয়েন্টগুলো কি হতে চলেছে। আর সেই জায়গায় যে দিলীপ ঘোষই আছেন, তাকে জেতালে যে ডাকাবুকো জায়গাটা দেখতে চায়। এবং দেখুন, বাংলায় যারা এখন রাজনীতি করেন তারা খুব ভালো করে জানেন যে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু এই ডাকাবুকো মানসিকতাটাই দরকার আছে। আর সেখানে নেতাই যদি নেতিয়ে পড়া লোক হয় তাহলে কিন্তু মানুষ ভরসা করবে না। কেননা ভোটের পর কি হতে পারে 2021-এর পর কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা খুব ভালো করে হারে বুঝেছেন। ফলে অনেকে চাইলেও এবারে কিন্তু ভোটের ময়দানে পূর্ণ শক্তি দিয়ে নামার মানসিকতা দেখাবে না। যে আমরা যখন হেরে যাব বা কোনো কারণে আবার যখন শাসকের আক্রমণটা নেমে আসবে, আমাদের বাড়িঘর ভাঙবে, ঘর জ্বালাবে, তখন নেতাদের কোথায় পাবো? কিন্তু এই যে দিলীপবাবু অ্যাটিটিউডটা এখন থেকে দেখাতে শুরু করলেন, কর্মীদের মধ্যে কিন্তু জোশ চলে আসবে। যারে এই লোকটা তো সেই পুরনো ফর্মেই আছে, যখন রাজ্য সভাপতি ছিল তখন যে টোনে যেভাবে কথা বলতো, এখন এখানে প্রার্থী হয়ে এসেও কিন্তু সেই একই তার মানসিকতা রয়ে গেছে। এই লোকটা কিন্তু পারবে। অর্থাৎ এখানে কেউ চোখ রাঙাতে এলে দিলীপ ঘোষের মতো লোক আছে যে কিন্তু ঠান্ডা করে দিতে পারে। তার ফলে এই যে জোশটা তৈরি হয়ে গেল, তিনি কিন্তু কর্মী সমর্থকদের ভোটের ময়দানে নামিয়ে দিতে পারবেন। ফলে আমি বলবো যে দিলীপ ঘোষ কিন্তু প্রথম দিন থেকে একদম স্ট্র্যাটেজিক্যালি খেলতে শুরু করেছেন। কালকে তাকে নিয়ে কর্মীদের মধ্যে যে আবেগটা ছিল সেটা ওই শক্তিগড়ের ল্যাংচা মহলের ওই জায়গা থেকে শুরু করে বর্ধমানের পার্টি অফিস তিনি দেখে নিয়েছেন, এবং তারপর তিনি যত ঘুরছেন তিনি বুঝতে পারছেন যে হাওয়া আছে, কিন্তু কোথাও গিয়ে সেই হাওয়াটাকে আরও কংক্রিট করতে হবে, কর্মীদের মনোবল আরও চাঙ্গা করতে হবে, যাতে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করা যায়। আর সেই জায়গাটা করতে গেলে পুরনো আগ্রাসী মনোভাবের দিলীপ ঘোষকেই চায়, সেটা তিনি বুঝে গেছেন। আর সেই জন্য তিনি কিন্তু সেইটা প্রথম দিন থেকে করছেন। আর তিনি যে এটা করতে সাকসেসফুল হয়েছেন এবং সেটা 200% সাকসেসফুল, সেটা কিন্তু তৃণমূলের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এর ফলে কি হবে, আলটিমেটলি নির্বাচন কমিশন কি করবে, ভোটের ফলাফল কি হবে পরের কথা, কিন্তু ভোটটা যে লড়া, স্ট্র্যাটেজিক্যালি লড়া, চোখে চোখ লেগে
লড়া, সেটা কিন্তু দিলীপ ঘোষ প্রমাণ করে দিচ্ছে। এবং আবারও বলছি, দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া মানে আগে পিছে দুটো আসন, বর্ধমান পূর্ব এবং আসানসোল, সেটাও কিন্তু এফেক্টেড হবে, সেখানকার কর্মী সমর্থকরাও কিন্তু এফেক্টেড হবে, এবং দিলীপ ঘোষ কিন্তু সুনির্দিষ্টভাবে সেই দিকেই এগোচ্ছেন। কি বলবেন পুরনো ফর্মের এই দিলীপ ঘোষ নতুন করে ব্যাক করা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।